সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ফার্স্ট লেকচারে আপনাদের জানাই স্বাগতম। আমি সুদীপ্ত আপনাদের সাথে আছি। আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস রিলেটেড একেবারে সূক্ষ্ম যে কনসেপ্টগুলো আছে, কেন আমরা নিউমেরিক্যাল নিয়ে পড়াশোনা করব, আমাদের লাইফে এটা কোথায় এক্সিস্ট করে, বা নিউমেরিক্যালের অঙ্কগুলার একেবারে বেসিক কনসেপ্টগুলো কি, ছোট ছোট ডেফিনেশনগুলো কি, কিভাবে এই ডেফিনেশনগুলো অ্যাপ্লাই আমরা করতে পারি, এবং প্রবলেমগুলো আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে শর্ট টাইমে সলভ করতে পারি, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা ক্লাসটা মন দিয়ে দেখবেন এবং ফিল করার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি এখানে হয়টা কি। তো দেখেন, আজকে আমাদের টপিক্সের বিষয়বস্তু হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণ মানে হচ্ছে যে সমীকরণের মধ্যে একটা চলক থাকবে। চলুন আমরা কিছু স্লাইড দেখি, তাহলে আশা করি আমরা এই কনসেপ্টগুলা খুব ইজিলি বুঝতে পারবো। ওকে, তো প্রথমত এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণের যে ডেফিনেশন সেটা। তো আমরা প্রথমত বইয়ের ভাষায় দেখব, তারপর আমাদের নিজের মতো করে ডেফিনেশনটাকে একটু ফোকাস করব। এ নট এক্স টু দি পাওয়ার এন, কালারটা আমরা একটু চেঞ্জ করি, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2 dot 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 an x to the power an minus 1 x an equal to 0 আকারের যে সমীকরণ সেগুলোকেই এক চলক বিশিষ্ট সমীকরণ বলা হয়ে থাকে। এবং এখানে এই যে a নট, এই a নটের মান 0 হতে, যদি 0 না হয়, যদি a নটের মান 0 না হয়, তাহলে এটাকে আমরা n ঘাতের সমীকরণও বলতে পারি। তাহলে এই যে আমরা একটা ডেফিনিশন বললাম, চলুন এটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে একটু বোঝার চেষ্টা করি। মনে করেন আমি একটা ইকুয়েশন লিখলাম 5x স্কয়ার প্লাস 7x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে হচ্ছে এখানে চলক কয়টা আছে? একটা আছে। চলক কয়টা আছে? একটা আছে। এবং এখানে চলকটাকে x। তার মানে এই যে আমি একটা সমীকরণ লিখেছি, এটা হচ্ছে x চলক বিশিষ্ট একটা সমীকরণ। এরকম যে সমীকরণগুলো থাকবে সেগুলোকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ। আর যদি এ নটের মান 0 না হয়, মানে 0 ছাড়া অন্য যে কোনো কিছু হয়, তাহলে সেটাকে আমরা n ঘাতের সমীকরণও বলতে পারি। এখানে n ঘাতের সমীকরণ বলতে বোঝানো হয়, আমি এখানে আরেকটা ইকুয়েশন লিখি। মনে করেন 9x টু দি পাওয়ার 5 প্লাস 11x কিউব মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা একটা ইকুয়েশন লিখলাম। তাহলে এই যে এটা হচ্ছে n, এটা হচ্ছে আমাদের n ঘাতের। তো এখানে দেখেন এই সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত 5, চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে 5। তো চলকের সর্বোচ্চ ঘাত 5 এর মানে হচ্ছে এটা হচ্ছে একটা 5 ঘাতের সমীকরণ। 5 ঘাতের সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা এখান থেকে টোটাল 5টা সমাধান পাবো। এখানে দেখেন, এখানে কিন্তু x টু দি পাওয়ার 4 পদ অনুপস্থিত, x স্কয়ার পদ অনুপস্থিত, এগুলো নাই, সমস্যা না। বাট এখানে সর্বোচ্চ ঘাত 5, এর মানে হচ্ছে এটা হচ্ছে একটা 5 ঘাতের সমীকরণ। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, তো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। এখন আসি আমরা তুরীয় সমীকরণটা কি। তুরীয় সমীকরণ এগুলো খুবই মজার জিনিস। দেখেন, যদি f of x সূচকীয় অ্যালগরিদমিক অথবা ত্রিকোণমিতিক হয়, মানে এটা সূচকীয় হতে পারে, অ্যালগরিদমিক হতে পারে, অথবা ত্রিকোণমিতিক হতে পারে, এই তিনটা রাশি যদি ধারণ করে একটা ফাংশন, তখন সেই ফাংশনটাকে আমরা বলতে পারি তুরীয়, মানে তখন এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি তুরীয় ইকুয়েশন। তুরীয় ইকুয়েশন, চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে একটা এক্সাম্পল লেখা আছে যে cos x মাইনাস 2 sin x। তার মানে এখানে আছে আমাদের ত্রিকোণমিতিক রাশি। এখানে কি আছে? ত্রিকোণমিতিক রাশি আছে। ওকে, তো এখানে আমরা বলেছিলাম সূচকীয়। তা মনে করেন e টু দি পাওয়ার x প্লাস 5x ইকুয়াল টু 2, এটাও কিন্তু একটা সমীকরণ। তাহলে এটা কিন্তু সূচকীয় রাশি ধারণ করে, এটাও কিন্তু একটা তুরীয় সমীকরণ। আর একটা হচ্ছে লগারিদমিক সমীকরণ। মনে করেন log 10 বেস অফ x প্লাস 2x সমান মনে করেন 9। তাহলে এখানে লগ আছে, দ্যাট মিনস এটা হচ্ছে লগারিদমিক রাশি। তো লগারিদমিক রাশি দ্বারা যে সমীকরণটা আমরা পাই সেটা হচ্ছে
তুরীয় সমীকরণ, তার মানে সেটা সূচকীয় হতে পারে। এই যে সূচকীয়, সূচকীয় মানে হচ্ছে ই এর পাওয়ার কিছু একটা থাকবে, সেটাই হচ্ছে সূচকীয়। তো সূচকীয় হতে পারে, তারপর হচ্ছে আপনার ত্রিকোণমিতিক হতে পারে, লগারিদমিক হতে পারে। সো এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলোই হচ্ছে আপনার তুরীয় ইকুয়েশন। এখানে বলে রাখি, আপনার সূচকীয়র সাথে বীজগাণিতিক রাশি থাকতে পারে, সূচকীয়র সাথে ত্রিকোণমিতিক রাশি থাকতে পারে, কোনো সমস্যা নেই। যেমন আমি এরকম একটা লিখলাম e⁻2x প্লাস sin 2x ইকুয়াল টু 0, তাহলে এটা কি তুরীয় সমীকরণ নয়? ডেফিনেটলি এটাও একটা তুরীয় সমীকরণ, কারণ এখানে সূচকীয় রাশি আছে, আবার ত্রিকোণমিতিক রাশিও আছে। একাধিক থাকলেও কোনো সমস্যা নাই, মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা বা একাধিক যদি থাকে তখন সেই সমীকরণটাকে আমরা বলতে পারি তুরীয় সমীকরণ। আই হোপ এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। ওকে, তারপর আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে দ্বিবিভক্তি পদ্ধতিতে f(x) = 0 সমীকরণের প্রথম আসন্ন মূল নির্ণয় করো। আচ্ছা, আমরা এটা নিয়ে এখানে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব না, আমরা একটু পরে এটার থিওরিটা নিয়ে আলোচনা করব এবং থিওরির সাথে একটা ম্যাথ নিয়ে আমরা একই সাথে আলোচনা করব, তখন এই কনসেপ্টটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, তো আমরা ডেফিনেশনটা একটু শর্টকাটে দেখে নিচ্ছি। যদি f(x) ফাংশন a ও b এর মধ্যে অবিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন মানে হচ্ছে মনে করেন দুইটা ফাংশন, সো মনে করেন এটা একটা ফাংশন, আবার মনে করেন এটা একটা ফাংশন, তাহলে দেখেন এই দুইটা ফাংশন এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে কি হয়েছে? মিলিত হয়েছে। আর এই দুইটা ফাংশন তো অবিচ্ছিন্ন, এই দুইটা ফাংশনের মধ্যে কিন্তু কোথাও বিচ্ছিন্নতা নেই। বিচ্ছিন্নতা কি? যেমন এই আমি একটা ফাংশন লিখলাম, তাহলে দেখেন এই যে আমি ফাংশনটা লিখেছি, এই ফাংশনের এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। তার মানে এই যে ফাংশনটা এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ফাংশন, আর এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন ফাংশন। যদি এরকম হয় তাহলে এটার প্রথম আসন্ন মূল হবে, যে দুইটা ভ্যালু আপনি নেবেন, প্রথম আসন্ন মূলকে x0 দ্বারা প্রকাশ করা হয়, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। আমরা এটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে গিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো আমাদের নেক্সট স্লাইডে যাই। তো এখানে বলা হয়েছে যে ফলস পজিশন মেথড। তো ফলস পজিশন মেথডটা কি দেখেন, ফলস পজিশন মেথডের পদ্ধতিতে f(x) = 0 সমীকরণের প্রথম আসন্ন মূলটা আমরা কিভাবে নির্ণয় করি? a এবং b এর মধ্যে এটা অবিচ্ছিন্ন হবে এবং f(a) আর f(b) এর গুণফল যদি 0 থেকে ছোট হয়, মনে রাখতে হবে এই দুইটা ফাংশনের গুণফল 0 থেকে ছোট হতে হবে, তবে ফলস পজিশন পদ্ধতিতে f(x) ফাংশনের প্রথম আসন্ন মান হচ্ছে x0 সমান। দেখেন এটা আমরা মনে রাখবো কিভাবে। প্রথমে হচ্ছে x0, আমরা এখানে লিখব f(b) মাইনাস, এখানে লিখবো আমরা f(a), নিচে লিখবো আমরা b মাইনাস a। দেখেন এখানে b পরে a, এখানে প্রথমে b পরে a, এখানে আছে b তাই এটা সামনে আসবে a, এখানে আছে a তাই এটা আসবে b। খুবই ইজি একটা কনসেপ্ট। আর এই বিটা হয়ে যাবে f(b), এটা হয়ে যাবে f(a), অর্থাৎ আপনি যে উপরে f(a) লিখেছেন এটা নিচে আসবে, f(b)টা নিচে আসবে, f(a)টাও নিচে আসবে। আর এখানে জাস্ট অতিরিক্ত হিসেবে এখানে আপনি f(b) এর সাথে হচ্ছে a আসবে, আর f(a) এর সাথে হচ্ছে b আসবে। এটাই হচ্ছে আমাদের ফলস পজিশন মেথড। 4টা মেথড আছে এই চ্যাপ্টারে, প্রত্যেকটা মেথড গুরুত্বপূর্ণ। ওকে, তারপর হচ্ছে নিউটন-র্যাপসন মেথড। তো নিউটন-র্যাপসন মেথডটা কি দেখেন, যে f(x) = 0 সমীকরণের আসন্ন মান নির্ণয়ের নিউটন-র্যাপসন মেথডটা হচ্ছে xn+1 = xn, উপরে হচ্ছে f(xn), নিচে হচ্ছে f'(xn), আর এখানে n এর মানটা অলওয়েজ 0 থেকে শুরু হবে। আচ্ছা, এগুলো আমরা জাস্ট আপনাদেরকে ছোট করে ডেফিনেশনটা বলেছি, এগুলোর অ্যাপ্লিকেশন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে গিয়ে আলোচনা করব, তখন বিষয়টা ভালোভাবে ফিল করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন n এর মান 0 থেকে শুরু হবে, বাকিগুলোতেও কিন্তু সেম, এখানে এটা লেখা হয় নাই, এখানে যে n, এই n এর মানও কিন্তু 0 থেকে শুরু হবে। তারপরে এর আগের যে আমরা আরেকটা স্লাইড ছিল, আমরা আগের স্লাইডে একটু যাই। এখানে তো আর n, এখানেও n এর মান 0 থেকে শুরু হবে, n এর মান কিন্তু 0 থেকে শুরু হবে। তো এখানে যেহেতু x0 এর মান এটাই ধরা হয়, তাহলে এখানে nটা আর ওই রকম কাউন্ট করা হয় না। ওকে, তো আমরা একটু যাই আমাদের পরের স্লাইডে। আচ্ছা, এখন আসি আমরা যে কেন আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা আমরা কেন আলোচনা করি। আচ্ছা, তার আগে একটু আমরা শর্টকাটে বলি
যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা আসলে কি। নিউমেরিক্যাল মানে হচ্ছে কোনো কিছুর সূক্ষ্মাতি সূক্ষ্ম মান নির্ণয় করার জন্য আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করি বা যে বিষয়টা নিয়ে আমরা রিসার্চ করি সেটাই হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ এখানে যে কোনো গাণিতিক সমস্যার আনুমানিক সমাধান খুঁজে বের করা যায়, আনুমানিক সমাধান এবং অলমোস্ট কাছাকাছি সমাধান এখান থেকে নির্ণয় করা যায়। যেমন আমি যদি আপনাকে একটা ইকুয়েশন দিই, মনে করেন আমি আপনাকে একটা ইকুয়েশন দিলাম x² + 9x + 1। সো এই ইকুয়েশনটাকে কিন্তু আপনি কখনোই সরাসরি ফরম্যাটের মাধ্যমে মানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করে বা মিডল টার্ম করে বা আদার্স যে কোনো পারপাসে কিন্তু আপনি 100% অ্যাকুরেট মান ফাইন্ড আউট করতে পারবেন না। এই জন্য আসলে নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা ব্যবহার করা হয় যে কোনো ইকুয়েশন বা যে কোনো গাণিতিক সমস্যার সূক্ষ্মাতি সূক্ষ্ম সঠিক পর্যন্ত মান নির্ণয় করার জন্য। তো এখন দেখেন এখানে নিউমেরিক্যালের অনেক ব্যবহার আছে, বাস্তব জীবনে অসংখ্য ব্যবহার আছে। এখানে জাস্ট আমি কয়েকটা ব্যবহার রেখেছি। যেমন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার রয়েছে, মস্তিষ্কের এমআরআই স্ক্যানের ডেটা বিশ্লেষণ করার জন্য, মস্তিষ্কে আমরা যে এমআরআই করি, এমআরআই করার জন্য কম্পিউটারে যে ডেটাগুলো অ্যানালাইজ করা হয় সেই জন্য কিন্তু এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা ব্যবহার করা হয়। তারপর রয়েছে এখানে নতুন ঔষধের কার্যকারিতা পরীক্ষা করার জন্য নিউমেরিক্যাল অ্যানালাইসিস ব্যবহার হয়। তারপর হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গের 3D মডেল তৈরি করে জটিল অস্ত্রোপচারের পরিকল্পনা করা। মনে করেন আপনার হার্টের সমস্যা দেখা গিয়েছে, সো হার্টের অ্যাকচুয়ালি কোথায় সমস্যা দেখা গিয়েছে এই জিনিসটার জন্য কিন্তু ডাক্তাররা অনেক সময় 3D ইমেজ কিন্তু ব্যবহার করেন। তাহলে এই যে 3D ইমেজ ব্যবহার করে যে অপারেশনগুলো করা হয় এর জন্য কিন্তু এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা ব্যবহার করা হয়। ইঞ্জিনিয়ারিং এর কথা আর কি বা বলবো, ইঞ্জিনিয়ারিং এর এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে নিউমেরিক্যালটা অ্যাপ্লাই হয় না। আপনি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বানানো থেকে শুরু করে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে কোনো পরিমাপের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে নিউমেরিক্যালের ধারণা থাকতে হয়। তারপর দেখেন নতুন ধরনের বিমানের ডিজাইন করার ক্ষেত্রে, আপনি একটা নতুন বিমান তৈরি করবেন, সেটা ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু নিউমেরিক্যাল অ্যাপ্লাই করা হয়। ভবন বা সেতুর শক্তি পরীক্ষা করা হয়। আপনি মনে করেন একটা ভবন, আমরা যে ভবন আছে এটা মনে করেন একটা 10তলা ভবন, তো এই 10তলা ভবনটা কতটুকু পরিমাণে ভূমিকম্প বা আদার্স দুর্যোগের ঝুঁকি দূর করতে পারবে, এই পারপাসের ক্ষেত্রেও কিন্তু আমরা এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গাড়ির এয়ারব্যাগের কার্যকারিতা পরীক্ষা করা হয়। অর্থনীতিতে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা ব্যাপক ব্যবহার রয়েছে। শেয়ার বাজারের ভবিষ্যৎ পূর্বাভাস দেখা যায় নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ডাটা অ্যানালাইজ করে। তারপর রয়েছে কোনো পণ্যের চাহিদা নির্ণয় করা হয় কিন্তু এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে। কোনো কোম্পানির লাভ ক্ষতির হিসাবও কিন্তু এটা দ্বারা করা যায়। আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় এটার সাহায্যে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস, যেমন আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আগামী 3 দিন বৃষ্টি হবে, এই যে একটা চিন্তা ভাবনা বা এই যে গবেষণাগুলো আবহাওয়া স্টেশন থেকে দেয়া হয় বা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রগুলো থেকে দেয়া হয়, এই বিষয়গুলোর যে মূল বিষয় সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। জলবায়ুর প্রভাব সম্পর্কেও বিশ্লেষণ করে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তো এই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একেবারেই প্রাথমিক একটা আলোচনা। আর কম্পিউটারের ক্ষেত্রে আপনি কম্পিউটারের সংখ্যাগত মান বলেন, কম্পিউটারের জটিল জটিল হিসাব পর্যবেক্ষণ বলেন, পরীক্ষণ বলেন, ওই বিষয়গুলোর জন্য কিন্তু নিউমেরিক্যালটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এখন আমরা আসি আমাদের নেক্সট স্লাইডে। ওকে, এখানে আমরা জাস্ট একটা ট্রিক্স লিখেছি, সেটা হচ্ছে যদি f of a into f of c এর মান ধনাত্মক হয় তাহলে a equal to c, অন্যথায় b equal to c। তো এই কনসেপ্টটা আমরা একটু পরের স্লাইডে গিয়ে আলোচনা করি। আমাদের পরের স্লাইডটাতে একটু আমরা যাই, আমাদের পরের স্লাইডে একটু যাই। আমাদের পরের স্লাইড হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার। সো এই ক্যালকুলেটর ব্যবহারের যে স্লাইডটা আমরা এখানে ওপেন করেছি, এখানে আসলে আমরা নিউমেরিক্যালের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো আমরা এখানে একটা পেজে চলে আসলাম। আশা করি আপনারা পেজটা ভালোভাবে দেখতে পারতেছেন। আচ্ছা, সো আমি এখানে একটা ফাংশন লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ আপনারা যদি আমি যদি ফাংশন না লিখি তাহলে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন না। মনে করেন আমি একটা কুয়েকশন লিখলাম, মনে করেন f of x equal to
এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করেন আমি একটা ফাংশন লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2। এখন এটা হচ্ছে একটা ফাংশন, এটা আমরা চারটা পদ্ধতিতে সমাধান করতে পারি। একটা হচ্ছে ইটারেশন মেথড, তারপর হচ্ছে নিউটন র্যাপসন মেথড, তারপর রয়েছে ফলস পজিশন মেথড, এবং আরেকটা মেথড রয়েছে সেটা হচ্ছে বায়োসেকশন মেথড। এই চারটার মধ্যে আপনি যে কোনো পদ্ধতি ইউজ করে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কোন বিষয়টা অ্যাপ্লাই করব, সেটা অবশ্যই আপনার পরীক্ষার হলে উল্লেখ করে দেয়া থাকবে যে আপনি এটা নিউটন র্যাপসন পদ্ধতিতে সমাধান করুন, বা বায়োসেকশন পদ্ধতিতে সমাধান করুন, বা ফলস পজিশন পদ্ধতিতে সমাধান করুন, হোয়াটএভার, এটা আপনাকে বলে দিবে। বাট যদি বলে না দেয় তাহলে আমরা অলওয়েজ এই নিউটন র্যাপসন মেথড অথবা ইটারেশন মেথড, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে আমরা সমাধান করব, কারণ এই দুইটা মেথড তুলনামূলক সহজভাবেই আমরা কম সময়ের মধ্যে আনসার করতে পারি। আচ্ছা, এখানে আপনাদের মনে একটা কোয়েশ্চন আসতে পারে যে এই চারটা মেথডের মধ্যে সবগুলা কি সেম আনসার দিবে? হ্যাঁ, সবগুলাই সেম আনসার দিবে এবং সবগুলোই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট সব অঙ্ক সবগুলো মেথডের সাহায্যে সমাধান করা যায় না, এর জন্য হচ্ছে পরীক্ষাতে আপনাকে স্পেসিফিক উল্লেখ করে দিবে। ওকে, সো আমি এখানে আমাদের ক্যালকুলেটরটা আনি। তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের অঙ্কগুলো করতে হলে ক্যালকুলেটরের কোনো বিকল্প নাই, আপনাকে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহারটা জানতে হবে। আচ্ছা, এটাকে আমি একটু মুছে দিচ্ছি। ওকে, সো আমাদের ক্যালকুলেটর চলে আসলো। আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে কোয়েকশনটা আমরা লিখেছি, এই কোয়েকশনের আমরা এখানে দুইটা মান নিব। দেখেন এখানে আমরা দুইটা মান নিব। সো দুইটা মান কি নিব সেটা কিন্তু আমরা জানি না। আপনি এমন দুইটা মান নিতে হবে যে দুইটা মানের একটা মান নিলে এই সমীকরণের যে সমাধান তার আগের মান আসে, আর আরেকটা মান নিতে হবে যে মানটা নিলে তার পরের মান আসে। তো চলুন বিষয়টাকে আমরা একটু ভালোভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করি। ওকে, তো আমরা একটু ক্যালকুলেটরে যাই। সবার প্রথম কাজ হচ্ছে এই টাইপের যে কোনো অঙ্ক করার প্রথম কাজ হচ্ছে আমরা এটার সমাধানটা আগে বের করব। আমরা জানি যে আমরা যে কোনো কোয়েকশন সলভ করার পূর্বে কিন্তু কোনো একটা সমাধান বের করতে পারি না, বাট নিউমেরিক্যালের বিষয়টা হচ্ছে আলাদা। আমরা যে কোনো কোয়েকশন সলভ করার আগে হচ্ছে আমরা আনসার বের করব, তারপর সেই আনসারটা অনুযায়ী আমরা এই কোয়েকশনটাকে সলভ করব। দ্যাট ইজ কল্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো প্রথমত আমরা এই যে কোয়েকশনটা আছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এটাকে আগে আমরা সমাধান করব। সমাধান করে দেখব যে এটা আনসারটা কত, তারপর সেই আনসার অনুযায়ী আমরা এখানে দুইটা ভ্যালু বসাবো। তো চলুন আমরা ক্যালকুলেটরে যাই। তো আগে আমরা ক্যালকুলেটর ব্যবহারটা ভালোভাবে বুঝতে হবে। আমি ক্যালকুলেটরটাকে একটু জুম করার চেষ্টা করি। এটা জুম হচ্ছে না কেন? এটাকে একটু জুম করলে ভালো হয়। আচ্ছা, আমি একটু জুম করার চেষ্টা করি এটাকে। এটা আসলে আপনারা দেখতে পারতেছেন কিনা সেই জিনিসটি আসলে আমি বুঝতেছি না। এটাকে আমরা ফিট করে দেই। উইন্ডোজ ডিসপ্লে নরমাল সাইজ ফিট। আচ্ছা, সো এটাকে এখন আমরা এই দিকে নিয়ে নেই, এটাকে আমরা একেবারে ফিট করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের। ওকে, সো এখন আশা করি আপনারা ক্লিয়ারলি আমাদের ক্যালকুলেটর দেখতে পারতেছেন। এটাকে আমরা একটু মুছে দিই, এই জায়গাটাকে আমরা একটু মুছে দিই, তাহলে সুন্দর লাগবে। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই এই সমস্যাটা সমাধান করব। তো সমাধান করার আপনার পূর্ব শর্ত হচ্ছে আপনার ক্যালকুলেটরের মোড হচ্ছে রেডিয়ানে থাকতে হবে। আপনার ক্যালকুলেটরের মোড যদি রেডিয়ানে না থাকে তাহলে আপনি এটাকে সমাধান করতে পারবেন না। আপনার ক্যালকুলেটরের মোড ডেফিনেটলি রেডিয়ানে থাকতে হবে। তো এখানে প্রথম কাজ, ক্যালকুলেটরের ক্ষেত্রে প্রথম কাজ, ক্যালকুলেটরের মোড হচ্ছে আপনার রেডিয়ানে নিতে হবে। এবং রেডিয়ানে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে দেখেন, আপনাকে শিফটে প্রেস করতে হবে, তারপর মোডে প্রেস করতে হবে, তারপর 4-এ প্রেস করতে হবে। আপনাদের যাদের ক্যালকুলেটর 99ES তাদের কথা আমি বলছি, আপনারা এই ক্যালকুলেটরটা অবশ্যই কিনে নেবেন, কারণ নিউমেরিক্যালের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই ক্যালকুলেটরটা একটা সাংঘাতিক লেভেলের ভূমিকা পালন করে। তো আমরা রেডিয়ানে কিভাবে নিব, শিফটে প্রেস করব, মোডে প্রেস করব, 4-এ প্রেস করব। ওকে, তারপর হচ্ছে ক্যালকুলেটর ক্লিয়ার কিভাবে করতে হয়।
ক্লিয়ার আপনি কেন করবেন দেখেন আমি একটু বলে দিচ্ছি। শিফট তারপর 9 তারপর 3 তারপর দুইবার ইকুয়ালে প্রেস করবেন, তাহলে হচ্ছে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা সমস্যার সমাধান করার পরে আরেকটা সমাধান শুরু করার পূর্বে ক্যালকুলেটরটাকে একবার রিসেট দিয়ে দিবেন। এই রিসেট দেওয়ার সিস্টেমটাই হচ্ছে শিফট 9 3 তারপর দুইবার ইকুয়ালে প্রেস করলে সেটা রিসেট হয়ে যাবে, তারপর আবার সেটাকে রেডিয়ানে নিতে হবে। তো চলুন আমরা আমাদের ক্যালকুলেটরটাকে একটু দেখি। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর। সো এটা দেখেন ডিতে আছে, ডি মানে হচ্ছে ডেসিমেলে আছে, ডি মানে হচ্ছে ডেসিমেলে আছে, এখানে ডি আছে তার মানে এটা ডেসিমেলে আছে, তার মানে হচ্ছে আমাদের এটাকে রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে নিলে এখানে কিন্তু আর লেখা আসবে। ওকে, তো আমরা রেডিয়ানে কিভাবে নিব? শিফট মোড 4, এই যে দেখেন শিফট, দেখেন এই হচ্ছে আমাদের শিফট, শিফটে আমরা প্রেস করলাম, তারপর এই হচ্ছে মোড, মোডে প্রেস করলাম, তারপর এই যে দেখেন 4 নম্বরে রেডিয়ান আছে, সো আমরা 4 এ প্রেস করলাম, এই যে দেখেন উপরে আর লেখা চলে এসেছে, তার মানে আমাদের ক্যালকুলেটরের বর্তমান যে মোড সেটা হচ্ছে রেডিয়ান। এখন আমরা এই কোয়েকশনটা সলভ করব। তো আমরা x স্কয়ার প্লাস 2x প্লাস 2 লিখব। এখন আমরা x কিভাবে লিখব, এখানে আমি একটু লিখে দিচ্ছি। x আমরা কিভাবে লিখব? x লিখতে হলে আপনাকে আলফাতে প্রেস করতে হবে, আলফাতে প্রেস করে এই ব্র্যাকেটে প্রেস করতে হবে, আলফাতে প্রেস করে এই ব্র্যাকেটে আপনাকে প্রেস করতে হবে। এই যে দেখেন ডান দিকের যে ক্লোজ ব্র্যাকেট ওইটাতে প্রেস করতে হবে। তো চলুন প্রথমে তো হচ্ছে এই যে দেখেন আলফা, শিফটের ঠিক সাইডেই কিন্তু আলফা, আলফাতে আমরা প্রেস করলাম, তারপর এই জায়গাতে প্রেস করলাম, দেখেন x চলে এসেছে, তারপর x এর পাওয়ার কি 2, তো পাওয়ার দেওয়ার জন্য আমরা জানি যে এখানে দিয়ে আমরা এখানে 2 দিয়ে দিব, তারপর এইটাতে দিবেন, তারপর হচ্ছে পড়ে যাবে। যদি আপনি এই বাটনে ক্লিক না করেন তাহলে বাকি লেখাটা পুরোটা পাওয়ার হিসেবেই থেকে যাবে। তারপর হচ্ছে প্লাস 2x, তো আমরা প্লাস দিলাম 2 দিলাম x, তার মানে আবার শিফট দিয়ে এই জায়গাতে এই যে দেখেন এই যে একটা জিনিস, এটা কিন্তু আপনার এই যে সিম্বল, এই সিম্বল। ওকে, তারপর প্লাস 2, সো আমরা দিয়ে দিলাম প্লাস 2। ভালো করে লক্ষ্য করে দেখেন এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপরে আপনার কাজটা কি? এরপরে আপনার কাজ হচ্ছে আপনাকে এখানে, এরপরে আপনার এখানে কাজটা হচ্ছে আপনাকে প্রেস করতে হবে কোথায়? আপনাকে প্রেস করতে হবে, আপনাকে প্রেস করতে হবে শিফট CALC, তারপর আবার শিফট, তারপর আবার CALC, তারপর ইকুয়াল। এই জিনিসটা একটু ভালো করে এখানে আমাদেরকে বুঝতে হবে। এটাকে আমি একটা বক্সের ভেতর নিয়ে নিচ্ছি, দেখেন ওকে, ওইটাতে প্রেস করলে আপনার আনসার চলে আসবে। তারপর দেখেন এখানে আমরা ক্যালকুলেটর নিয়ে আসলাম, শিফট তারপর ক্যালকুলেশন CALC, এই যে দেখেন CALC, এই যে দেখেন CALC, তাহলে আমরা শিফটে দেব, CALC তে দিব, আবার শিফটে দিব, আবার CALC তে দিব, তারপর কোথায় ইকুয়াল, এই যে ইকুয়ালে প্রেস করলাম, একটু সময় নিবে, নিয়ে আনসারটা চলে আসবে। কান্ট সলভ, এটা এই কারণে কারণ এখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের কোনো বাস্তব মান নেই, যদি বাস্তব মান থাকতো তাহলে আনসার চলে আসতো। আচ্ছা, আমরা বই থেকে একটা কোয়েকশন লিখি আপনাদের জাস্ট বোঝার জন্য। x³ প্লাস x² মাইনাস 1। আচ্ছা, আমি আরেকটা কোয়েকশন এখানে লিখি, x³ মাইনাস x² প্লাস 1, x³ সরি x³ প্লাস x² মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন চলুন এই অঙ্কটা আমরা একটু ক্যালকুলেটরে দেখি। আগে আমরা যে কোয়েকশনটা লিখেছিলাম সেই কোয়েকশনের কোনো বাস্তব মান নেই, ওই জন্য এটা কান্ট সলভ দেখিয়েছে। আপনাকে অবশ্যই যে ভ্যালুগুলো আসবে সেগুলো বাস্তব ভ্যালু হতে হবে। এখন দেখেন আমরা তো কাজ শেষ, এখন আমাদের কিন্তু রেডিয়ানে আছে। তো আমরা আগেই বলেছিলাম যে আমরা একটা কোয়েকশন করার পরে মানে সলভ করার পরে আমরা যখন আরেকটা কোয়েকশনে যাব আমাদের প্রথম কাজ থাকবে কি? ক্যালকুলেটরকে রিসেট দিয়ে দেওয়া। তো রিসেটটা কিভাবে দিতে হয় দেখেন। আচ্ছা, এটাকে আমি রিসেট লিখে দেই, রিসেট। রিসেট রিসেট আমরা কিভাবে দিব? খুবই সিম্পল বিষয়। দেখেন রিসেট শিফট তারপর 9 তারপর 3 তারপর দুইবার ইকুয়াল, এই যে দেখেন শিফট তারপর 9, এই দেখুন ক্লিয়ার, তারপর 3, এই যে দেখেন 3। আপনি কি রিসেট করবেন? আপনি অল রিসেট করবেন, মানে এই ক্যালকুলেটরে যা সেভ আছে সব রিসেট দিবেন। 3 দিলাম, তারপরে এই যে দেখেন ইকুয়াল দিতে বলেছে, আমরা ইকুয়ালে একবার দিলাম, দুইবার দিলাম। ওকে, দেখেন আবার আমাদের এটা ডেসিমেলে চলে এসেছে।
তার মানে আমাদের রিসেট দেওয়ার কাজ শেষ। এখন আমরা আবার এটাকে রেডিয়ানে নিব। মনে রাখতে হবে যদি আপনি রেডিয়ানে না নেন তাহলে আপনি আনসার বের করতে পারবেন না। তাহলে চলুন আমরা রেডিয়ানে নেই। তাহলে আমাদের রেডিয়ানে আমরা কিভাবে নিব, শিফট মোড 4, রেডিয়ানে চলে গিয়েছে। এই যে দেখেন শিফট মোড 4, এটা হচ্ছে রেডিয়ানে নেওয়ার সিস্টেম। এই যে দেখেন ক্যালকুলেটর হচ্ছে FX 991 ES প্লাস দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ES দিয়েও করতে পারবেন। এখন আমরা এই কোয়েকশনটা আমরা এখানে লিখবো। আমাদের কোয়েকশনটা আমরা একটু, এটা হচ্ছে আমাদের কোয়েকশন, সো এটাকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা আসি আমাদের ক্যালকুলেটরে। তো আমরা এই কোয়েকশনটা লিখবো এক্স কিউব। তো এক্স আমরা কিভাবে লিখি, আলফা দিয়ে এইটা, এই যে দেখেন এক্স লেখার হচ্ছে আলফা দিয়ে এই যে ক্লোজ ব্র্যাকেট, ফার্স্ট ক্লোজ ব্র্যাকেট, তারপর এই যে এক্স স্কোয়ার হয়ে গেল, অথবা আপনি ওইটা দিয়ে দিয়েও করতে পারেন। সরি, এটা এক্স কিউব, এক্স কিউব, তারপর এইটাতে দিবেন, তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। দেখেন আমাদের কোয়েকশন কিন্তু লেখা শেষ। এখন আমরা কি করব, এই যে দেখেন শিফট ক্যালকুলেশন ইকুয়াল, এই যে দেখেন শিফট ক্যালকুলেশন ইকুয়াল। আমরা একটু সময় নিব। এই যে দেখেন আমাদের আনসার কিন্তু চলে এসেছে কত, 0.7548776662। এর মানে কি এখানে শেষ না, এটা এখানে শেষ না, এটার আরো অসীম সংখ্যক মান আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কতগুলো গড় পর্যন্ত সমাধান করব। আপনার যে কোয়েকশনটা পরীক্ষাতে আসবে সেখানে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিতে পারে যে 3 দশমিক পর্যন্ত মান নির্ণয় করো, 4 দশমিক পর্যন্ত মান নির্ণয় করো, বা 5 দশমিক পর্যন্ত মান নির্ণয় করো, এই টাইপের আপনাকে উল্লেখ করে দিতে পারে। বাট যদি উল্লেখ করে না দেয় তাহলে আমাদের উচিত হচ্ছে মিনিমাম 3 দশমিক পর্যন্ত মান নির্ণয় করা। যদি উল্লেখ করে না দেয় তাহলে আমরা 3 দশমিক পর্যন্ত মান নির্ণয় করব, আর যদি উল্লেখ করে দেয় তাহলে তত দশমিক পর্যন্ত মান আমরা নির্ণয় করব। এখন দেখেন এখানে আমাদের মানটা 0.75487, আমরা এটা একটু লিখে নেই। এটার আনসার হচ্ছে 0.75487, 0.754877 আচ্ছা, এতটুকু পর্যন্তই আমরা লিখলাম মনে করেন। এখন দেখেন আপনার পরীক্ষাতে যদি আপনাকে বলে, পরীক্ষাতে যদি আপনাকে বলে যে আপনি 3 দশমিক পর্যন্ত মান নির্ণয় করেন, 3 দশমিক, তাহলে আপনি ক্যালকুলেশন করবেন 4 দশমিকের, মানে 1 দশমিক বেশি করবেন। যদি আপনার থাকে যে আপনাকে যদি বলে যে 4 দশমিক পর্যন্ত মান নির্ণয় করো, তাহলে 5 দশমিক পর্যন্ত করবেন। যদি বলে যে 2 দশমিক পর্যন্ত মান নির্ণয় করো, তাহলে 3 দশমিক পর্যন্ত মান নির্ণয় করবেন। তার মানে হচ্ছে আমাদের এই যে কোয়েকশনটা, এই কোয়েকশনের আনসার হচ্ছে 0.754877, এটা হচ্ছে আমাদের সমাধান। এখন আমরা এই জায়গাগুলো আমরা একটু মুছে দেই। আপনারা যারা এগুলা তুলেন নাই তারা অবশ্যই এগুলা নোটস করে নেবেন, না হলে অবশ্যই আপনারা বুঝবেন না। তো আমরা এগুলাকে মুছে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের আনসারটা কত বলেন তো, এখানে আমাদের আনসার হচ্ছে 0.754877। এখন দেখেন এই যে মানটা, এই মানটা কোন দুইটা সংখ্যার মধ্যে, অবশ্যই 0 এবং 1 এর মধ্যে অবস্থিত। আমরা কিন্তু ক্যালকুলেটর এখনো রিসেট দেই নাই, এটা কিন্তু আমাদের ক্যালকুলেটর, আমরা কিন্তু এটাকে এখনো রিসেট দেইনি, আমরা এটাকে রিসেট এখন দেব না, আমরা কাজ এখনো শেষ হয়নি। এখন দেখেন আমাদের আনসার হচ্ছে 0.75, মানে আমরা এই অঙ্কটাকে যখন সমাধান করব তার আনসার আসবে এইটা, আমরা আগে থেকেই জানি। এখন এই আনসারটা বের হওয়ার আগ পর্যন্ত আমাদের এই অঙ্কগুলোকে বারবার ক্যালকুলেশন করতে হবে। এখন দেখেন এই যে মানটা বের হয়েছে, এই মানটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, তাহলে আমরা এখানে নিব 0 আর এখানে নেব 1, মানে এখানে যে দুইটা মান নিব সেই দুইটা মান হবে এখানে যে আনসারটা আসবে তার ঠিক আগের পূর্ণ সংখ্যা এবং তার ঠিক পরের পূর্ণ সংখ্যা। তাহলে আপনাদের মনে কোয়েকশন আসতে পারে আমাকে কি এগুলো নিতেই হবে, অন্য কিছু নিলে কি হবে না? হবে। আপনি চাইলে এখানে 2 নিতে পারেন, 3 নিতে পারেন, এখানে 0.75 এসেছে আপনি 0.5ও নিতে পারেন। মনে রাখতে হবে আপনি এটার যত কাছাকাছি পূর্ণ সংখ্যা নেবেন, আপনার আনসার তত কম সময়ে আসবে। এই অঙ্কগুলা কিন্তু পুনরাবৃত্তি পদ্ধতিতে করতে হয়, পুনরাবৃত্তি পদ্ধতি মানে একই পদ্ধতিকে বারবার পুনরাবৃত্তি করতে হবে। এখন আপনি যদি মানগুলোকে দূরে ধরেন, যেমন এই 1 এর জায়গায় যদি আপনি 2 ধরেন, আর এই 0 এর জায়গায় যদি মনে করেন আপনি -2.7 ধরলেন, তাহলে দেখবেন এটাকে আপনি 15, 20 বার, 25 বার, 30 বার পুনরাবৃত্তি করতে হবে, বা তার চেয়েও
বেশি সংখ্যকবার পুনরাবৃত্তি করতে হবে, মানে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আপনি যদি যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার ঠিক আগের এবং ঠিক পরের পূর্ণ সংখ্যা দুইটাকে নেন, তাহলে খুব ইজিলি এবং কম সময়ের মধ্যেই আপনি আনসারটা পেয়ে যাবেন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে, তো এই জায়গাটুকু আমি একটু মুছে দিচ্ছি। ওকে, এখন জিরো, এখানে আমরা জিরো বসাবো আর একবার আমরা 1 বসাবো। তাহলে আপনাদের মনে কোয়েকশন আসতে পারে, তাহলে আমরা কি এখানে জিরো বসিয়ে দেখবো? এই অঙ্কটা সহজ, তাই আমরা জিরো বসিয়ে সরাসরি বুঝতে পারি যে জিরো বসালে -1 আর 1 বসালে 1। কিন্তু দেখেন, যদি কোয়েকশনটা এরকম না থাকে, সাইন কস বা ত্রিকোণমিতিক কোনো ফাংশন বা সূচকীয় কোনো ফাংশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে মান বসিয়ে বসিয়ে দেখতে হবে। কিন্তু আমরা এটা করব না, আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমেই করব। দেখেন, আমরা ক্যালকুলেটরে চলে যাই। এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর। এখন আমাদের এখানে কি ছিল দেখেন, 0 এবং 1। তাহলে আপনি জাস্ট এখানে ক্যালকুলেশনে প্রেস করবেন, প্রেস করে প্রথম ভ্যালু কত 0, আমরা এই যে 0তে প্রেস করলাম, ইকুয়ালে প্রেস করলাম, এই যে দেখেন -1, এই হচ্ছে -1। তারপরেরটা কত 1, আবার ক্যালকুলেশনে প্রেস করব, 1-এ প্রেস করব, ইকুয়ালে প্রেস করব, এই হচ্ছে আমাদের 1। তার মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং মূলটি 0 এবং 1 এর মধ্যে অবস্থিত। তাহলে প্রথম আসন্ন মান কি হবে? আমরা এখানে প্রথম আসন্ন মান না ধরে আমরা ধরতে পারি, ধরি x0। এটা হচ্ছে একেবারে প্রথম ভ্যালু, মানে আদি ভ্যালু। তাহলে x0 এর মানটা আমরা কিভাবে বের করব? আপনি যে দুইটা মান নিয়েছেন সেই দুইটা মানকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 0.5। এতটুক পর্যন্ত আপনার যে মেথডই আসে না কেন, সেই মেথডের ক্ষেত্রেই এতটুক পর্যন্ত সেম। বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে আপনি যে মেথডটা অ্যাপ্লাই করবেন সেই মেথড অনুযায়ী আপনাকে হচ্ছে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এতটুকু পর্যন্ত যদি আপনারা বুঝেন তাহলে আশা করি বেসিক কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার। এখন আমরা এটার সাথে একটা কোয়েকশন সলভ করব, তাহলে আশা করি আমরা আরো ভালোভাবে এই প্রশ্নটা বুঝতে পারবো।